সব রেকর্ড ভেঙেছে এবারে তাপপ্রবাহ, আরও এক সপ্তাহ থাকবে গরমের দাপট। প্রচণ্ড গরমে হ্যাচারি খাতে সংকট, জাতীয়ভাবে মাছের উৎপাদন বিপর্যয়ের শঙ্কা। এবং ২১ বছরেও কার্যকর হয়নি পলিথিন নিষিদ্ধের আইন, রিসাইকেলের পরিকল্পনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে, আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপের পারদ উঠতে উঠতে এখন ৪৩ ডিগ্রি ছুঁই। শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ বয়ে যাবে সপ্তাহ জুড়ে। তবে ২ মে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। তাপদাহে পুড়ছে দেশ। বৈশাখের শুরু থেকেই কখনো মৃদু, মাঝারি, কখনো তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। শুক্রবার চলতি মৌসুমের সব রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা দাঁড়িয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে ঢাকায় বৃহস্পতিবারের তুলনায় তাপ কমেছে ১ ডিগ্রি। দীর্ঘমেয়াদী তাপপ্রবাহে সারা দেশের মানুষ পড়েছেন ভোগান্তিতে। সূর্যের তীব্র প্রখরতায় ঘরের বাইরে বেরোনো প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে। প্রচন্ড গরম আর কি, গরমে মনে শারীরিক দিকে সব দিকেই সমস্যা, অশান্তি, মানে রোদে তো থাকার মতন একেবারে যথেষ্ট গরম। এখন চিন্তা করতেছি কি করব, বাড়ির যাবো, গরমে থাকতে পারতেছি না। হিটওয়েভের সতর্ক বার্তার মাঝেই প্রাথমিক, সরকারি, বেসরকারি বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবকরা। গরমটা স্বাভাবিক পর্যায়ে যেমন না আসে পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখাই দরকার ছিল আমার মনে হয়। যে তাপমাত্রা আছে এই হিসাবে তো ২-৪ দিন আরো বন্ধ রাখা উচিত। এদিকে অতীতের যে কোনো সময়ের তুলনায় তাপপ্রবাহের ব্যাপ্তিকাল রেকর্ড ছাড়িয়েছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও এক সপ্তাহ। টোটাল ২৭ দিন ধরে আমাদের তাপমাত্রাটা এরকম চলছে হিটওয়েভের আওতায়। যদিও প্রথম দিকে একটু অঞ্চল কম ছিল, তাপমাত্রার পরিমাণ কম। মাঝখানে কয়েকদিন তাপমাত্রার পরিমাণ সামান্য বেশি, অঞ্চলে বিস্তৃতি সামান্য বেশি। কিন্তু ১৬ তারিখের পরে অঞ্চলটা বিস্তৃতিটা বিশাল লাভ করে এবং তাপমাত্রার পরিমাণ সেটা অতি তীব্র আকারে কিছু কিছু জায়গায় আমরা রেকর্ড পেয়েছি। এই বছর আমাদের রেকর্ড, আমাদের প্রায় ২৭ দিন যাবৎ তাপপ্রবাহ পাচ্ছি। বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমাঞ্চলের যে অঞ্চলটা, সেখানে কিন্তু একটা চরম মাত্রায় হিট ওয়েভ চলছে এবং পশ্চিমবঙ্গের এলাকাতে এই মুহূর্তে ৪২ ডিগ্রি তাপমাত্রা আছে। আবহাওয়াবিদ ওমর ফারুক, তার সাথে আমরা আরেকটু বিস্তারিত জেনে নিতে চাই। আপনারা জানেন গত এপ্রিল মাসের ১ তারিখ থেকে আমাদের যে তাপপ্রবাহ শুরু হয়েছে সেটা পরবর্তীতে গিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের রূপ নেয় এবং পুরো মাস জুড়েই কিন্তু তাপপ্রবাহটা বিরাজমান ছিল এবং এই মাসের যে বাকি দিনগুলো আছে এই দিনগুলোতেও তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুতে বৃষ্টি হলে তাপমাত্রা সহনীয় হয়ে আসবে বলে জানান আবহাওয়াবিদরা। বৃষ্টিটা বেশিরভাগ সময় সীমাবদ্ধ থাকতে পারে ময়মনসিংহ ডিভিশন, সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ বরিশাল। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। প্রচণ্ড গরমে বিপর্যয় দেখা দিয়েছে রেণুপোনা উৎপাদনে। তীব্র তাপদাহে শুকিয়ে যাচ্ছে যশোরের জলাশয়গুলো। পানির অভাবে রেণুপোনা বিক্রিতেও নেমেছে ধস। হ্যাচারি মালিকদের দাবি, সহসা পরিস্থিতির উন্নতি না হলে মৎস্য উৎপাদনে জাতীয়ভাবেই বিপর্যয় দেখা দিবে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দেশে রেণুপোনা উৎপাদনের শীর্ষে যশোর। দেশের মোট চাহিদার ৬০% রেণুপোনা সরবরাহ হয় এখান থেকেই। চাঁচড়ার ৮২টি হ্যাচারিতে ফাল্গুন মাস থেকে শুরু হয় রেণু উৎপাদনের মৌসুম। মধ্য আষাঢ় পর্যন্ত চলে রেণুপোনা উৎপাদন ও বিপণন। তবে গত ২ সপ্তাহ ধরে চলা তীব্র তাপপ্রবাহে চরম বিপর্যয় নেমে এসেছে এখানকার হ্যাচারিগুলোর রেণুপোনা ও চারা মাছ উৎপাদনে। খাঁ খাঁ করছে হ্যাচারিগুলো। অনাবৃষ্টি আর ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় পানি শূন্য হয়ে পড়ছে পুকুরগুলো। গরমে মরে যাচ্ছে রেণু ও ধানীপোনা। এতে আর্থিকভাবে ক্ষতির শিকার ব্যবসায়ীরা। তীব্র গরমের কারণে এখন হচ্ছে ভরা মৌসুম,
গতবার আমরা এই টাইমটাই লক্ষ লক্ষ টাকার মাছ বেচা কিনা করেছি, কিন্তু সেই টাইমে এখন 1 টাকার মাছও বেচা কিনা করতে পারছি না। বাংলাদেশের মধ্যে সবথেকে বড় পোনা উৎপাদন কেন্দ্র, এই জায়গায় আমাদের কোনো বেচা কিনা নেই। বর্ষা নেই, এই কারণে আমরা মাছ বেচা কিনা করতে পারতেছি না, আর যেখানে মাছ পাঠাচ্ছি মাছ সব মারা যাচ্ছে। মাছের চারা পোনা যে রকম পরিমাণের ডেলিভারি দিতাম, কিন্তু পানির সংকটের কারণে আমরা ওই মাছের চারা পোনাগুলো উৎপাদন করতে পারছি না। এ অবস্থায় রেণু রক্ষায় পুকুরের পানি পরিবর্তন সহ নানা পরামর্শ দিচ্ছে জেলা মৎস্য দপ্তর। যে কোনো ধরনের ইউরিয়া জাতীয় সার প্রয়োগ বন্ধ রাখা এবং পানি পরিবর্তনের ব্যবস্থা করা, ডিপ টিউবওয়েলের মাধ্যমে প্রত্যেকদিন কিছু পরিমাণ পানি দেয়া, আর যদি খুব সম্ভব হয় ভালো হয় যে এয়ারেটার চালানো, আর কিছু পরিমিত জায়গায় কিছু কচুরিপানা দিয়ে ঠান্ডার সৃষ্টি করা। চলতি বছর যশোরে রেণুপোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18.5 মেট্রিক টন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। 21 বছরও কার্যকর হয়নি পলিথিন নিরোধ আইন। আইনি দুর্বলতার সুযোগে পরিবেশ বিপর্যয়ের প্রধান উপাদানটি এখন রাজধানী সহ সারা দেশে সহজলভ্য। বিশেষজ্ঞরা বলছেন, পলিথিনের বিকল্প কোনো কিছু বাজারে সুলভ না হলে কেবল আইন করে নিয়ন্ত্রণ সম্ভব নয়। 21 স্পেশালে পলিথিনের অবৈধ উৎপাদন, ব্যবহার এবং পরিবেশ ঝুঁকি নিয়ে ফারজানা সভার 2 পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন তফসির হাসান ও মোহাম্মদ হানিফ। 2002 সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধন করে পলিথিন উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, মজুত, বিতরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইন ভাঙলে জেল ও জরিমানার বিধানও রয়েছে। কিন্তু বাস্তবতা কি বলছে? শুধু ঢাকায় প্রতিদিন 2 কোটির বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়। বেসরকারি সংস্থা এসডোর সমীক্ষা বলছে, দেশে গেল বছরে 78,000 টনেরও বেশি পলিথিন বর্জ্য উৎপাদন হয়েছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকায় 5,996 টন। ফ্যাক্টরি করেন যেখানে এগুলা পলিথিন থেকে উৎপাদন, ওইখানে পলিথিন বন্ধ করে পাট শুরু করেন, তাহলে তো সব জায়গায় এটা পৌঁছবে। সরকার যদি এভাবে আপনার না দিত তাহলে কিন্তু পাবলিক নিতে থাকতো না। বন্ধ হয় না, যারা দায়িত্বশীল তারা হয়তো কেয়ার নেয় না, এই জন্য বন্ধ হয় না। কাস্টমার তো চায় যে পলিথিন থেকে নির্গত হয় বিসফেনল নামক বিষাক্ত পদার্থ, যা মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকর। তাই চিকিৎসা বিজ্ঞানে পলিথিন ব্যাগকে চর্মরোগের এজেন্ট বলা হয়। এছাড়া পলিথিনে মাছ, মাংস মুড়িয়ে রাখলে এতে রেডিয়েশন তৈরি হয়ে খাবার বিষাক্ত হয়ে যায়। আইনের চোখ ফাঁকি দিয়ে কাপড়ের মতো দেখতে এক ধরনের রঙিন পলিথিন টিস্যু বা চায়না টিস্যু ব্যাগে বাজার সয়লাভ হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই রাজধানী ঢাকা সহ সারা দেশেই পলিথিন ব্যাগের ব্যবহার চলছে। জিরো ওয়েস্টে বাংলাদেশের মতো সোশ্যাল কালচারাল ইকোনমিক্যাল সিচুয়েশন থেকে যাওয়া খুবই চ্যালেঞ্জিং। প্লাস্টিক যে খালি নিষিদ্ধ করে ফেলবে সেই জায়গাটা বেশি চ্যালেঞ্জ, তার চেয়ে কম চ্যালেঞ্জে প্লাস্টিকটাকে আমরা রিসোর্স করে ফেলতে পারি। এটা ওয়েস্ট তো যাচ্ছে, তো ওয়েস্ট হিসেবে না দেখে এটাকে কালেকশন সিস্টেমটা শক্তিশালী করে এটাকে আমরা ওয়েস্ট টু রিসোর্সে নিয়ে যেতে পারি। পাট ও বস্ত্রমন্ত্রী বলছেন, উৎপাদনের ব্যয় বেশি হওয়ায় বাজারে মিলছে না পরিবেশ বান্ধব পাটের সোনালী ব্যাগ। যখন আমরা এভাবে একটি উৎপাদন করে যেতে পারবো, তখন ইচ্ছা করলে এটারও দাম নির্ধারণ করে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলির মতো আমরাও কিন্তু পারবো। আর পরিবেশ মন্ত্রী পলিথিন বা প্লাস্টিকের রিসাইকেলের পরিকল্পনার কথা জানান তিনি। আমরা আইন করেছি, তবে আসলে আইনের কার্যকারিতা আমরা সেইভাবে আমরা নিশ্চিত করতে পারিনি। বর্জ্য হিসেবে থাকবে না, কোনোভাবে এটার আপনি আবার পুনর্ব্যবহার আপনি নিশ্চিত করবেন বা অন্য আকারে এটাকে ব্যবহার করবেন। তো সেটা তো আর রাতারাতি ওখানে হয়ে যায়নি, সেটা ধাপে ধাপে হয়েছে। আমাদেরও ওটা আছে, আমরা শুধু একটা নীতিমালা করে দিতে চাই না, এটা যেন বাস্তবসম্মত হয়, এটাকে যেন আমরা খুব দ্রুত কার্যকর করতে পারি। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, সর্বস্তরের মানুষের জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পলিথিন বন্ধে কঠোরভাবে আইন বাস্তবায়নের বিকল্প নেই। 21 বছরেও কার্যকর হয়নি পলিথিন নিয়ন্ত্রণ আইন এবং পাটজাত মোড়কের ব্যবহার সংক্রান্ত আইন। এই বহুবিধ ক্ষতিকর যে পলিথিন ব্যাগ, তার বিকল্প এবং সস্তা বিকল্প পাট এবং কাপড়ের ব্যাগ কোনো এক অজানা কারণে বাজারে দেখাই পাওয়া যায় না। পরিবেশবিদরা বলছেন, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে অতি দ্রুত যদি পলিথিন নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে অচিরেই বাংলাদেশকে দিতে হবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মূল্য।
বহুবিধ ক্ষতিকর বা দূষণের কারণে তৈরি হতে পারে একটি অসুস্থ প্রজন্ম। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হুন্ডির সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না ডলারের বিনিময় মূল্য, মুদ্রা বিনিময় হার স্থিতিশীল করার পরামর্শ। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 9টার 21 সংবাদ। বৈধ পথে ডলারের বিনিময় মূল্য হুন্ডির সাথে প্রতিযোগিতামূলক করা সম্ভব নয় বলছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনেই দেশে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ঠিক হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রা বিনিময় হারকে স্থিতিশীল করতে পারলেই হুন্ডির সাথে বৈধ পথে ডলারের মূল্যের পার্থক্য এমনিতেই কমে আসবে। মেহেদী হাসানের রিপোর্ট। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে 2.5% প্রণোদনা দেয় সরকার। চাইলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরও 2.5% প্রণোদনা দেওয়ার অনুমোদন দেয়া আছে। চলতি 2023-24 অর্থবছরের 9 মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে মোট $17 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে। আর চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে $2.1 বিলিয়ন পর ফেব্রুয়ারিতে আসে $2.16 বিলিয়ন। কিন্তু মার্চে প্রবাসী আয় নেমে যায় $2 বিলিয়ন নিচে। ব্যাংকিং চ্যানেলে এখন ডলার প্রতি 110 টাকা করে পাওয়া যাচ্ছে। সঙ্গে 2.5% প্রণোদনা যোগ করলে দাঁড়ায় প্রায় 113 টাকা। কিন্তু হুন্ডিতে মিলছে অন্তত 117 টাকা 50 পয়সা। ব্যাংকিং চ্যানেলে ডলারের মূল্য হুন্ডির সমপর্যায়ে নিতে পারলে রেমিটেন্স পাঠাতে আরও উৎসাহিত হতেন প্রবাসীরা, বলছেন অর্থনীতিবিদরা। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, হুন্ডির সাথে প্রতিযোগিতা সম্ভব নয়। আপনি ইললিগাল ওয়েতে যখন কোনো ট্রানজ্যাকশন করবেন, সেইটার কোনো প্রাইস নাই। সেটা কিন্তু আপনি যে প্রাইস চাবেন সেই প্রাইসেই ইললিগাল ট্রানজ্যাকশন হয়। আপনার লিগ্যাল ট্রানজ্যাকশন হতে গেলে আপনাকে অবশ্যই একটা বাস্তবভিত্তিক এবং নীতিমালা ভিত্তিক আইনি ভিত্তির মাধ্যমেই এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয়। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকের সাথে হুন্ডির পার্থক্য খুব বেশি হলে হুন্ডি ঠেকানো মুশকিল। আমি যখন টাকা পাঠাবো, আমাকে যদি কেউ উচ্চ হারে হুন্ডির রেটটা দেয়, আমি তো তার কাছে টাকাটা দিয়ে আমি বাড়ায় চলে যাব এবং আমার পরিবার কিন্তু ডলারটা ঠিকই পাবে। হুন্ডির সাথে বৈধ চ্যানেলের পার্থক্য কমাতে চাইলে মুদ্রা বিনিময় হারকে আগে স্থিতিশীল করতে হবে বলেও মত এই অর্থনীতিবিদের। সরবরাহ যদি কম থাকে, রেটটা যদি আনস্টেবল থাকে, এক্সপেকটেশনটা যদি হয় যে আরো কমবে টাকার দাম, ডলারের দাম আরো বাড়বে, তাহলে তো বাজার স্থিতিশীল থাকবে না এবং এই রেট দুটো কখনোই এক হতে পারবে না। এটা আমাদেরকে কাজ করতে হবে স্থিতিশীলতা আনার ব্যাপারে, এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করতে হবে এবং সেই জন্য ইন্টারেস্ট রেট পলিসিটা খুব কাজে লাগবে। এখানে টাকাকে অ্যাট্রাকটিভ করতেই হবে। হুন্ডি নিয়ন্ত্রণ করতে পারলে রেমিটেন্স প্রবাহ আরো কয়েক বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব বলেও মত অর্থনীতিবিদদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজশাহীর গোদাগাড়িতে বালুমহালে বালু উত্তোলন, পরিবহন ও টোল আদায়ে কোনো শর্তই মানছে না ইজারাদার। মহাসড়কের পাশে জনবসতি এলাকার প্রায় 20 বিঘা জমিতে কাঁচা ধান কেটে বালু রাখার প্রস্তুতি চলছে। প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসী। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে সুলতানগঞ্জে প্রায় 20 বিঘা 3 ফসলি জমি বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে কাঁচা ধান কেটে ফেলার প্রস্তুতি চলছে। এখানে মজুত রেখে বিক্রি করা হবে পদ্মা থেকে পাইপ দিয়ে তুলে আনা বালু। গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ও ফুলতলা এলাকায় 5 ও 6 মৌজার বালুমহাল দুটি প্রায় 7.5 কোটি টাকায় ইজারা পেয়েছে মুখলেসুর রহমান মুকুলের প্রতিষ্ঠান মেসার্স মুন এন্টারপ্রাইজ। ইজারার 7 ও 10 নম্বর শর্তে বলা আছে, কোনোভাবেই ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তার ক্ষতি করে বালু মজুত করা যাবে না। শর্ত ভঙ্গ করে জনবসতি এলাকার কৃষি জমিতে বালু রাখার জায়গা করায় ক্ষুব্ধ গ্রামবাসী। অভিযোগ, এখানে বালু রাখা হলে বাতাসে উড়ে বাড়িঘর নষ্ট হবে, বালুবাহী যানবাহনের শব্দে টেকা দায়ী হয়ে যাবে, নষ্ট হবে পরিবেশ, জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কাও তাদের। বাসাতে সম্পূর্ণ বালু ঢুকে যাবে, তারপরে বালুতে চোখে মুখে ঢুকবে, খাবার পর্যন্ত ঢুকবে। বালু উড়ে তো আমরা কানা চোখে আরো কানা হয়ে যাব। পানি যদি ড্রেন যদি করে তাহলে তো পানি চলে গেল, আর ড্রেন যদি না করে তাহলে পানি সম্পূর্ণ সেখানে আমাদের এই নাইনজুড়িতে ঢুকবে।
যদি করে তো আমাদের এক গাড়ি কালকে ওগুলো ফেলেছে, তাই আমরা বাড়িতে থাকতে পারছি না। তাইলে কি আমরা থাকতে পারি? এদিকে 120 টাকা নিয়ম থাকলেও বালির ট্রাকের টোল নেওয়া হচ্ছে 500 টাকা করে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইজারাদার। না, এটা সঠিক না, আমরা কাটবো কেন ধান? আচ্ছা, কে কাটছে ওটা? এটা আমার জানা নাই ভাই। স্থানীয় প্রশাসন বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে উল্লেখ করা আছে চুক্তিপত্রে এবং হচ্ছে যে আইনের ভিতরে থেকে হচ্ছে তাদেরকে হচ্ছে যে কাজ করতে হবে, এর বাইরে আর অন্য কোনোভাবেই হচ্ছে যে কোনো কিছু করার, আইনের বাইরে করার কোনো সুযোগ নাই। যদি কোনো ভায়োলেশন হয়, কোনো শর্তের ভায়োলেশন হয়, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, কারণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে। এবং অবৈধভাবে কাউকে এখানে বালু উত্তোলন কিংবা মজুত করতে দেওয়া হবে না। এক কথায় আমরা বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন যিনিই ভঙ্গ করবেন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। 3 ফসলি জমিতে বালু মজুতের প্রক্রিয়া বন্ধে উচ্চ পর্যায়ের পদক্ষেপ চান এলাকাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সব রেকর্ড ভেঙেছে এবারে তাপপ্রবাহ, আরও এক সপ্তাহ থাকবে গরমের দাপট। প্রচণ্ড গরমে হ্যাচারি খাতে সংকট, জাতীয়ভাবে মাছের উৎপাদন বিপর্যয়ের শঙ্কা। এবং 21 বছরেও কার্যকর হয়নি পলিথিন নিষিদ্ধের আইন, রিসাইকেলের পরিকল্পনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।